আসসালামু আলাইকুম। নিয়মিত আয়োজনের আজকে হচ্ছে তৃতীয় পর্ব, অষ্টম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমরা আজকে আলোচনা করব সরল দোলকের সাহায্যে কিভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। তো তার জন্য আমরা এর আগে আমরা ষষ্ঠ অধ্যায়ের একটা প্লে লিস্ট আছে আমাদের ইউটিউব চ্যানেলে। সেই ক্লাসের মধ্যে তোমরা দেখবা যে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের যে সূত্রগুলো সেটা ওখানে আলোচনা করা আছে এবং ফুল ডিটেলস আছে ওখানে। প্লে লিস্ট আকারে একদম পুরা ক্লাসের ভিডিও আছে। তুমি যদি এখানে দেখে না বুঝতে পারো তাহলে তোমার আগে ওই ভিডিওগুলো দেখে আসতে হবে, কারণ এই ক্লাস করার জন্য ওই ক্লাসগুলো আগে করতে হবে, না হলে এটা তুমি একটু ভালো বুঝবা না। তো আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের সমীকরণ জানতে হবে। সেটা কি? আমরা জানি g ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষজ, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা পৃথিবীর ব্যাসার্ধ। এটা হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষেত্রে, এটার নাম দিয়ে রাখলাম আমরা সমীকরণ 1। আর ভূপৃষ্ঠ থেকে এখানে আমরা একটা চিত্র এঁকে রাখি। ধরো এটা হচ্ছে একটা পাহাড়, হ্যাঁ। তো এই যে এইখানে ভূপৃষ্ঠে এখানে জি এর মান বের করার সূত্র হচ্ছে এই যে এটা। কারণ তুমি যদি যে এইখানে বের করো, এটা কিন্তু তোমার, এটা ধরো পৃথিবীর পৃষ্ঠ হতেই তো তুমি কিছু উপরে উঠছো, এটা দিলাম এইচ পরিমাণ, আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। তাহলে এখন আমরা যদি এই পৃথিবী পৃষ্ঠতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? জিএইচ মানে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়। তাহলে জিএইচ সমান সূত্র হইল জিএম ডিভাইডেড বাই, আগে তো ছিল আর, এবার এইচ পরিমাণ বেশি না, তাহলে এইচ আমরা যোগ করব, তার হচ্ছে হোল স্কোয়ার। এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষেত্রে, আর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। এই দুইটা সমীকরণ লিখে আমরা প্রথমটাকে নাম দিলাম সমীকরণ 1, দ্বিতীয়টাকে নাম দিলাম 2। এবার আমাদের কাজ হচ্ছে যে কোনো একটাকে একটা দ্বারা ভাগ করে দেওয়া। তুমি যেটা দিয়ে ইচ্ছা ভাগ করে দিতে পারো। আমি কি করব? আমি 2কে 1 দ্বারা ভাগ করে দেব। তাহলে 2 ভাগ কত? 2 ভাগ হচ্ছে 1 হতে পাই। সমীকরণ 2কে 1 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করার পর দেখো তাহলে আমরা কি পাই? আমরা পাই জিএইচ ডিভাইডেড বাই জি সমান, জিএইচ এর সমীকরণটা আমরা লিখব, সেটা কি? সেটা হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু, এটাকে যখন আমরা ভাগ করবো এটা কিন্তু উল্টে যাবে, হ্যাঁ। উল্টে যাওয়ার পর উপরে কি হবে? উপরে হবে আর স্কোয়ার, নিচে হবে কত? নিচে হবে জিএম। তাহলে এই জিএম আর এই জিএম কি কাটা? তাহলে এখানে দেখো আমাদের কি থাকে জিএইচ ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, হ্যাঁ। তো এখন আমরা এই হোল স্কোয়ারটাকে একসাথে দিতে পারি, হ্যাঁ, এবং এটাকে আমরা উল্টাও লিখতে পারি। সেটা কি? আমরা লিখতে পারি জি, নিচে লিখতে পারি জিএইচ। তাহলে উপরে কি হবে? উপরে হবে আর প্লাস এইচ, নিচে কত হবে? আর। আমরা এটাকে একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম, হ্যাঁ। এবার হচ্ছে আমরা হোল স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হয়? রুট হয়। তাহলে আমাদের হয় জি ডিভাইডেড বাই জিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আরটাকে আলাদা আলাদা করে দুইটার নিচে দিয়ে দিব। তো দুইটার নিচে দিয়ে দেই এবং এটাকে আমরা এই পাশে লিখি। তাহলে এখানে আমরা লিখি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি ডিভাইডেড বাই জিএইচ। এখান থেকে এটা কাটাকাটি করলে কত হয়? 1। এই 1টা ওই পাশে নিয়ে গেলে কি হয়? -1 হয়। আমরা এখানে লিখি, সেটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি ডিভাইডেড বাই জিএইচ -1। এবার দেখো আর এখানে কি আকার আছে? ভাগ আকারে। ওই পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে গুণ হবে। তাহলে আমাদের এইচ সমান হচ্ছে রুট ওভার জি ডিভাইডেড বাই জিএইচ -1 ইন্টু হচ্ছে আর। এটাই হচ্ছে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। এখন এখান থেকে কি ধরনের অঙ্ক আসতে পারে, এবং এখান থেকে আমাদের জানতে হবে যে আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটার মান আমাদের মনে রাখতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ, এটা আমরা ষষ্ঠ অধ্যায়ে তোমার সব কিছু বের করে দেখাইছি। তো এখানে আবার একটু বলে রাখি
আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। এটা কি? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা আমাদের মুখস্থ, এটা জানতে হবে। তাহলে দেখো, পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য আসলে দুইটা জিনিস জানা দরকার। একটা কি? ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ, এটা আমরা জানি 9.8। আর একটা হচ্ছে ওই পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ কত। এই দুইটা জিনিস যদি শুধু আমরা জানি, দুইটা বলতে আসলে পাহাড়ের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণটা শুধু যদি জানি, কারণ জি তো জানি 9.8, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করতে পারি। তো এক্সাম্পল হিসাবে আমি ধরো একটা এক্সাম্পল দেই। ধরো তোমার একটা পাহাড়, এই পাহাড়ের উচ্চতায় ধরো অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, হ্যাঁ, সেটা ধরো হচ্ছে অভিকর্ষ ত্বরণের মানটা কত, সে অভিকর্ষ ত্বরণের মান ধরো দেওয়া আছে 9.77। তাহলে পাহাড় উচ্চতাটা কি হবে? তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু হচ্ছে এমনিতে মান কত 9.8, পাহাড় উচ্চতা যাওয়ার পর কি হচ্ছে 9.77, হ্যাঁ, মাইনাসের 1 ইন্টু কত, ইন্টু হচ্ছে আর আর কত? পৃথিবীর ব্যাসার্ধ মান 6.4 ইন্টু 10⁶। এখান থেকে আমরা যদি মান বের করি তাহলে এটাই হচ্ছে আমাদের তোমার পাহাড়ের উচ্চতা। ক্যালকুলেটর দিয়ে বের করবা, 9.8 ডিভাইডেড বাই 9.77, এটা ভাগ করবা, ভাগ করার পর রুট করবা, রুট করার পর 1 থেকে বাদ দিবা, যেটা হবে সেটার সাথে এটা গুণ। এই ধরনের অঙ্ক আসতে পারে তোমার হচ্ছে ওই পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে আমাদের শুধু জানতে হবে কি, ওই পাহাড়ের চূড়ায় মানে জিএইচটা কত। আসলে জিএইচ মানে কি? জিএইচ মানে হচ্ছে পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ। ধরো এটা হচ্ছে একটা পাহাড়, এইখানে তুমি অভিকর্ষ ত্বরণ জানো, এটা কত? এটা হলো 9.8, হ্যাঁ, কিন্তু এইখানে তো আমরা জানি না, এটা আমাদের বলে দিবে যে পাহাড়ের চূড়া অভিকর্ষ ত্বরণ কত, সেটা বলে দিতে পারে 9.7, বলে দিতে পারে 9.6, যাই হোক আমরা এখানে বসাই দিয়ে এটা বের করতে পারবো। এখান থেকে আরেকটা জিনিস আমরা এখন দেখবো, সেটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকলে তো এটা দিয়ে করবা জি এইচ ইকুয়াল টু রুট ওভার জি বাই জি এইচ মাইনাস 1 ইন্টু আর, হ্যাঁ। কিন্তু যদি হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল দেওয়া থাকে, মানে ভূপৃষ্ঠে দোলনকাল এবং পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সরল দোলকের দোলনকাল দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কোনটা দিয়ে অঙ্কটা করব সেটা একটু দেখো। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমরা যে সমীকরণটা বের করছি ওই সমীকরণটার আমরা আবার একটু হেল্প নিব, ওটা আমাদের এখনো লাগবে। ওই সমীকরণটা আমি মুছবো না, ওটা ওখানে থাকুক। যে এইচ ইকুয়ালটা আমরা কি বের করছি? এইচ ইকুয়ালটা বের করছি রুট ওভার জি বাই জি এইচ মাইনাস 1 ইন্টু আর, ওটা আমাদের লাগবে। এটা আমাদের মেইন সূত্রটা, এই পৃথিবীর ব্যাসার্ধের তো মুখস্থই। এবার দেখো আমরা টি সমান কি জানি? টি সমান কিন্তু জানি 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এবার আমরা চাচ্ছি যে টি এবং জি এর মধ্যে আমরা কি সমানুপাতিক বা স্থানুপাতিক করব। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি T1 ডিভাইডেড বাই T2 ইজ ইকুয়াল টু রুট ওভার, আমরা কি লিখতে পারি G2 ডিভাইডেড বাই G1। এবার আমরা ধরে নিলাম যেটা 1 সেটা হচ্ছে ভূপৃষ্ঠে, হ্যাঁ, 1 কোথায়? ভূপৃষ্ঠে। আর 2 কোথায়? 2 হচ্ছে পাহাড়ের চূড়ায়। তাহলে যেটা পাহাড়ের চূড়ায় সেটা কত? 2। তাহলে 2 কে পাহাড়ের চূড়ার ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? GH, এটাকে আমরা কি দিয়ে দিলাম? GH। এবার খেয়াল করো যে আমরা ওইখানে যদি মানটা বসাই, বসানোর জন্য দেখো আমাদের এটাকে আগে উল্টায় নিতে হয়, কারণ আমাদের এখানে তো দরকার তো রুট ওভার জি বাই জিএইচ, এখানে আছে কি জিএইচ বাই জি। তা আমরা এটাকে কি করব? এটাকে আমরা লিখবো টিএইচ ডিভাইডেড বাই টি, আর এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার জি ডিভাইডেড বাই জিএইচ। তাহলে দেখো তো রুট ওভার জি ডিভাইডেড বাই জিএইচ এর মান কত? টিএইচ বাই টি। তাহলে আমরা এই সমীকরণটার মধ্যে আসলে কি লিখতে পারি? এইচ ইকুয়াল টু, এইটার মান আসলে কত? এটার মান হচ্ছে টিএইচ ডিভাইডেড বাই টি মাইনাস 1 ইন্টু হচ্ছে আর। এইটাও হচ্ছে, এটা দিয়ে আমরা কখন অঙ্ক করব? যখন পাহাড়ের চূড়ায় দোলনকাল দেওয়া থাকবে এবং ভূপৃষ্ঠে দোলনকাল দেওয়া থাকবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, ধরো সেকেন্ড দোলককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দোলনকাল হইল 2.00006 সেকেন্ড। তাহলে দেখো সেকেন্ড দোলক যেহেতু তুমি বুঝতেই পারতেছ, ভূপৃষ্ঠে দোলনকাল ছিল 2 সেকেন্ড, সেটাকে যখন আমরা পাহাড়ের চূড়ায় নিয়ে গেছি দোলনকাল কি হয়েছে? দোলনকাল হয়েছে 2.00006, হ্যাঁ, তার মানে একটু বাড়ছে, যাই হোক মাইনাস 1 ইন্টু কত? ইন্টু হচ্ছে আর কত? পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে তুমি এটাকে এটা দিয়ে ভাগ করে সমাধান করলে আসলে বলতে পারবা যে আমরা যে পাহাড়ে নিয়ে গেছি সেই পাহাড়ের উচ্চতাটা আসলে কত। তাহলে বেসিক্যালি পাহাড় উচ্চতা বের করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হয়। একটা হচ্ছে
যদি আমরা দুলন কাল দিয়ে বের করি তাহলে আমাদের এই সূত্রটা জানতে হবে h = th/t - 1 * r। আর যদি অভিকর্ষজ ত্বরণ দেওয়া থাকে তাহলে আমাদের এটা জানতে হবে h = g/gh - 1 * r। কিভাবে মনে রাখবে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যখন g দেওয়া থাকবে তখন রুট থাকবে এবং gh-টা থাকবে নিচে, আর যখন t দিয়ে আমরা অঙ্ক করব তখন তো রুট থাকবেই না এবং th-টা থাকবে উপরে, t-টা থাকবে নিচে। তাহলে এই th কি? th হলো ওই পাহাড়ের চূড়ায় দোলনকাল। আর gh কি? gh হচ্ছে পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ। আর g হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। আর এই t হচ্ছে ভূপৃষ্ঠে দোলনকাল। আর পৃথিবীর ব্যাসার্ধ তো মুখস্থ আর। তাহলে এই হচ্ছে তোমার সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। তো তোমার এই দুইটা সূত্র ভালোভাবে যদি তোমার মনে থাকে, আমি কিভাবে সমাধান হয় আমি কিন্তু তোমাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তুমি একবার বাসায় এটা প্র্যাকটিস করো, দেখো যে খুব সুন্দর হবে এবং খুব ভালো বুঝবা। নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আসবে যে না, আমি এটা পারবো এবং আমি এটা বুঝতে পারছি। আর তুমি যদি জাস্ট দেখো আর এখন রাইখা দাও ভিডিওটা, হ্যাঁ, তাহলে আসলে তুমি দেখলা এখন হয়তো বুঝতে পারছো, কিন্তু পরে এটা তুমি ধরে রাখতে পারবে না। হ্যাঁ, ধরে রাখতে হলে তোমাকে অবশ্যই এটা করতে হবে। আর এগুলো হচ্ছে আসলে অনলাইনে লেখাপড়ার ব্যাপারটা হচ্ছে কি, তুমি তো আমার সামনে থাকো না, আমি যে তোমাকে জোর করে এটা হলো আমার সামনে একবার লিখাবো, হ্যাঁ, যে তারপরে তোমার এটা ভালো হবে। আসলে লেখাপড়াটা এখন আস্তে আস্তে যদি অনলাইন ভিত্তিক হচ্ছে, কিন্তু আসলে অফলাইনে যে সুবিধা বা আসলে অফলাইনে যেভাবে লেখাপড়া হয় অনলাইন আসলে এভাবে হয় না। হ্যাঁ, সবাই অনলাইনে করে, সেজন্য তাল মেলানোর জন্য ধরো আসলে আমরাও একটা, আমাদের এটাও একটা অনলাইন চ্যানেল এবং হচ্ছে এখানে আমরা ক্লাস নেই। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কি, তোমার হচ্ছে তুমি যদি ভালো করতে চাও, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, তোমাকে অনলাইনে হলে তোমাকে নিজেকে দায়িত্ব নিয়ে পড়তে হবে, আর অফলাইনে হলে তো যে তোমাকে পড়ায় সে দায়িত্ব নিয়ে তোমাকে পড়াবে। এখন এই যে আমি এটা করে দিলাম, তুমি আমার সামনে থাকলে কিন্তু আমি এটা তোমাকে দিয়ে একবার করাইতাম এবং আমি দাঁড়ায় থেকে দেখতাম যে হইলো কিনা বা কোথায় তুমি বুঝতে পারলা না। বাট এখন কিন্তু তোমার নিজের ইচ্ছায়, তোমার নিজের আগ্রহে এটা আবার তোমার একা করতে হবে। তো তোমার ভিতরে যদি আগ্রহ, উদ্দীপনা, স্বপ্ন থাকে তাহলে আমার বিশ্বাস তুমি একা একা করবা। আর যদি তুমি হচ্ছে সবার মতোই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে থাকো, তাহলে হচ্ছে ওরকম জাস্ট দেখলা, বুঝতে পারলে এতটুকুই, পরে হচ্ছে এটা হয়তো আর অত ভালো করে করতে পারবা না। সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে যে দেখলা, বুঝতে পারলা, নিজে একবার করো, হ্যাঁ, ভালো করবা ইনশাল্লাহ। আর এগুলো অধ্যায়ের নোট আমাদের কাছে আছে, হ্যাঁ, একদম খুব সুন্দরভাবে নোট করা আছে। আমরা হচ্ছে এই ভিডিওর মধ্যে হচ্ছে দেখবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবা। আমরা হচ্ছে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে এই ক্লাসের যে সকল নোটের পিডিএফ একদম ফ্রিতে দিয়ে দিব। হ্যাঁ, তুমি হচ্ছে তারপর তুমি আর তোমার তখন আর নোট করার দরকার হবে না, তুমি জাস্ট ফটোকপি করে নিলা, করে নিয়ে দেখলা, বা ফোনে পিডিএফটা থাকলো তুমি বের করে দেখলা, ক্লাসটা করলা প্লাস পিডিএফটা দেখলা, তাহলে কিন্তু তোমার একদম কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তো তোমরা হচ্ছে এই অধ্যায়ের নোট লাগলে তোমরা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমরা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের হলো ওই নোটগুলো দিয়ে দিব। আর হচ্ছে কোন অধ্যায়ের ক্লাস তোমাদের দরকার সেটা আমাদেরকে অবশ্যই, আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে আমাদের এই অধ্যায়ের ক্লাস দরকার। আমরা চেষ্টা করব তোমাদের হচ্ছে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার, মানে আমরা চেষ্টা করব যে কীভাবে তোমাদেরকে একটু সহযোগিতা করতে পারি। আসলে এখানে ব্যাপার হচ্ছে যে তোমরা এখান থেকে যদি একটু উপকৃত হও, এটাই আসলে আমাদের চাওয়া। হ্যাঁ, কারণ আমরা যে তোমাদেরকে পড়াইতেছি, আমরা কিন্তু আসলে কোনো টাকা পাইতেছি না। টাকার জন্য যে আসলে সবকিছু করার ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে একটা সেবার মতো। কারণ এইটা আমি যদি হচ্ছে অফলাইনে পড়াইতাম বা আমি যাদের কাছে পড়াই তারা কিন্তু অবশ্যই টিচারকে বেতন দেয়, বা কিন্তু এইখানে কিন্তু আসলে সেরকম কোনো কিছু নাই। এটা হচ্ছে আসলে কি একটু সেবা, পরিচিতি, তোমাদের একটু সাপোর্ট। তোমরা যখন বলবা যে ভাই আমরা জিনিসটা বুঝতে পারছি, ভালো লাগছে, এটাই হচ্ছে আমাদের শান্তি। হ্যাঁ, তখন আর কি আমাদের ভালো লাগবে। যেমন ধরো এখানে দুইজন মানুষ আমরা পরিশ্রম করি রাতের বেলাতে, ধরো তুমি তো আমাকে দেখতেছো, কিন্তু ক্যামেরার পিছনে যে থাকে তার কিন্তু পরিশ্রম আরো বেশি, তোমরা কিন্তু তাকে দেখো না। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে আমরা এই যে কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, এগুলো শুধু তোমাদের জন্য। তোমরা হচ্ছে যদি এগুলা থেকে কিছু উপকৃত হও, তখন আসলে আমাদের ভালো লাগবে যে না, তোমরা আসলে জিনিসগুলো দেখতেছো, আমরা যদিও কষ্ট করতেছি কোনো সমস্যা নাই, তোমরা দেখতেছো, তোমাদের কিছু উপকার হচ্ছে। তোমরা যখন বলবা যে ভাই আমরা বুঝি, আমাদের ভালো লাগে, তখনই আসলে আমাদের এটা সার্থকতা। তো দেখতে থাকো, নতুন চ্যানেল, পাশে থাকো আর কি। পাশে থাকা বলতে ক্লাসগুলো দেখো, হ্যাঁ, দেখা যদি ভালো লাগে, তোমার যদি বুঝতে পারো, এতেই আমরা খুশি, এই আর কিছুই না। আচ্ছা, তো এরপর আমরা তোমাদেরকে একটা জিনিস এখন দেখাবো, সেটা কি,
সেটা হচ্ছে যে সরল দোলক কোথায় কিভাবে চলে বা কখন কিভাবে চলে, এটা হচ্ছে বুঝতে পারবা। এখন হচ্ছে আলোচনা করি, তাহলে সহজ লাগবে। হয়তো এখন ভাবতেছো যে এটা কেমন কথা, সরল দোলক আবার কি আস্তে বা দ্রুত বা জোরে এরকম চলে কিনা? হ্যাঁ চলে। সেটা কেমন সেটা আমরা এখন দেখাবো। তো এগুলো হচ্ছে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমার সরল দোলকটা কোথায়, স্থান দিয়ে আমরা প্রথমে ব্যাখ্যা করার চেষ্টা করি। তুমি একটু খাতা নিয়ে বসো, হ্যাঁ, কারণ সবকিছু আসলে অনলাইনে বোর্ডে লেখা যায় না, বুঝছো। এটার একটা সময়ের ব্যাপার আছে। ক্লাসটা যদি অনেক বড় হয়ে যায়, তুমি হচ্ছে ক্লাসের ডিউরেশন দেখে হলে চলে যাবা যে 1 ঘন্টা 2 ঘন্টার একটা ক্লাস, এটা কি করব। তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছু ভাবতে হয়। একবার ভাবতে হয় যে ক্লাসে হচ্ছে ছোট রাখতে হবে, এটা ভাবতে হয়। আবার ভাবতে হয় যে ইনফরমেশনগুলোও দিতে হবে। সেক্ষেত্রে সব কিছু লেখা সময় সুযোগ হয় না। এই জন্যই আসলে ওই বললাম না, অফলাইনের মধ্যে আসলে অনলাইনের সাথে তাল মেলানো যাবে না। তো তারপরেও যতটুকু হয় দেখো, আমরা হচ্ছে কিছু কিছু মুখে বলবো, সেটা হচ্ছে তোমাদের নিজেদের নোট করতে হবে এবং বুঝতে পারলে আশা করি লিখতে পারবা। এই আচ্ছা, তাইলে আমরা কয়েকটা জিনিস আগে দেখবো। আগে দেখো সরল দোলকের সমীকরণটা কি ছিল। সরল দোলকের সমীকরণ ছিল টি সমান 2π√L ডিভাইডেড বাই জি। তো 1 নম্বর আমরা যেটা নেব সেটা হলো পৃথিবীর কেন্দ্রে, যে পৃথিবীর কেন্দ্রে জিনিসটা কেমন হয়। পৃথিবীর কেন্দ্রে আমরা কি বের করব? পৃথিবীর কেন্দ্রে হলো দোলনকাল। পৃথিবীর কেন্দ্রে দোলনকাল। খেয়াল করো তো, পৃথিবীর কেন্দ্রে গেলে অভিকর্ষজ ত্বরণ কি হয়? শূন্য না? তাহলে এইখানে যদি আমরা 0 বসাই, তো 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে উত্তর কি হয়? ইনফিনিটি, মানে অসীম, অসংজ্ঞায়িত। তাহলে ওই পৃথিবীর কেন্দ্রে দোলনকাল আসলে অসীম। কারণ কি? পৃথিবীর কেন্দ্রে জি এর মান কি? 0। কারণটা লেখা রাখো এখানে। কারণ জি ইজ ইকুয়াল টু কি? 0। জি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে টি কি হয়? অসীম হয়। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। এবার আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে পৃথিবী হতে উপরে, মানে উচ্চতায়, পৃথিবী থেকে উপরে। তো পৃথিবী থেকে যদি আমরা উপরে যাই, আমরা কিন্তু বলছিলাম যে এর আগে যে আমরা 6ষ্ঠ অধ্যায় ক্লাস নিছি, সেখানে আমরা বলছিলাম যে ভূপৃষ্ঠে সরল দোলকের বা যে কোনো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ। তুমি যদি উপরে যাও তাহলে সরল দোলক মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান কমে যায়। ভূপৃষ্ঠ থেকে যদি তুমি নিচে যাও তাহলে অভিকর্ষ ত্বরণের মান কমে যায়। তাহলে খেয়াল করো তো, ভূপৃষ্ঠ থেকে তুমি যদি উপরে যাও তাহলে কিন্তু জি এর মান কি হবে? কমবে। তো জি এর মান যদি কমে তাহলে ছোট একটা জিনিস দিয়ে টোটাল জিনিসটাকে ভাগ করলে টি এর মান আসলে কি হবে? বাড়বে। তাহলে আমরা বলতেছিলাম ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে যে দেখো জি এর মান কি হয়? জি কিন্তু কমে যায়। জি যদি কমে যায় তাহলে টি কি হয়? টি হলো বেড়ে যায়। এখন টি বেড়ে যাওয়া মানে কি? টি বেড়ে যাওয়ার মানে হচ্ছে তুমি যে মানে এই পাশ থেকে গিয়ে এই পাশে আসতে তুমি আগে যে সময়টা নিতা, এখন তার থেকে একটু বেশি সময় নাও। তার মানে হচ্ছে তুমি কি দ্রুত চলো নাকি আস্তে চলো? তাহলে তুমি আস্তে আস্তে মানে ধীরে চলো। কারণ কি? কারণ তোমার কাছে তো এখন বেশি সময় আছে। বেশি সময় মানে তোমার টাইম বেশি। ধরো আগে তোমাকে আমি একটা ঘূর্ণন কমপ্লিট করার জন্য সময় দিতাম 2 সেকেন্ড, এখন দিচ্ছি 3 সেকেন্ড। তাহলে তুমি তখন কি করবা? আস্তে আস্তে যাবা, আবার আস্তে আস্তে আসবা, কারণ তোমার কাছে সময় বেশি। তাহলে উপরে উঠলে জি এর মান কি হয়? কমে। টি কি হয়? বাড়ে। টি বেড়ে যায় মানে হলো কিভাবে চলে? টি বেড়ে যায় মানে হলো সরল দোলকটা ধীরে চলে। ধীরে চলে, হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারছো যে কেন ধীরে চলে। আর আমি তোমাদেরকে আবার একটু বলবো। এবার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে নিচে গেলে, ধরো একটা খনির ভিতরে, কয়লার খনির ভিতরে তুমি গেলা, তাহলে নিচে গেলেও কিন্তু জি এর মান কি হয়? কমে যায়। তো সেক্ষেত্রেও জি এর মান কি? ডাউন হয়। জি এর মান যদি ডাউন হয় তাহলে জি যদি কমে তাহলে আলটিমেটলি টি এর মান কি হবে? বাড়বে না? কারণ ছোট একটা জিনিস দিয়ে এদেরকে তুমি যদি ভাগ করো তাহলে এই জিনিসটা তো বড় হয়। তাহলে সেক্ষেত্রে টি কি হয়? সেক্ষেত্রেও টি হইলেও বেড়ে যায়। তা টি বেড়ে যাওয়ার মানে কিন্তু তখন আসলে ধীরেই চলে। তাহলে এটাও তখন কি হয়? এটাও হচ্ছে ধীরে চলে। তাহলে এখানে কয়টা দেখলাম? 1টা 2টা 3টা। এবার আমরা দেখব কখন। এগুলো কিন্তু স্থান, এগুলো মানে কোথায়, এগুলো কিন্তু কোথায়। এখন আমরা দেখব কখন, মানে সময় দিয়ে। তো সেক্ষেত্রে আমরা 4 নাম্বার একটা দেখি, সেটা হলো তোমার গরমের সময়। গরমের সময় মানে গরমের দিনে। গরমের দিনে ব্যাপারটা কি হয়? ধরো একটা সুতা, গরমের সময় সুতার দৈর্ঘ্য কি হয়?
কোনো কিছু গরমে কিন্তু কোনো বস্তু আমরা জানি যে গরমে যে কোনো বস্তুর দৈর্ঘ্য কি হয়, প্রসারণ হয়, বৃদ্ধি পায়। তাহলে গরমের সময় দেখো তো এল এর মান কি হয়, এল তখন কি হয়, বৃদ্ধি পায়। তাহলে দেখো এই যে গরমের সময় এল কি হয়, এল হলো বৃদ্ধি পায়, মানে উপরের দিকে বেড়ে যায়। এল যদি বেড়ে যায় তাহলে কিন্তু টি কি হয়, টিও কিন্তু বেড়ে যায়, কারণ টি এর সাথে এল এর সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক, সমানুপাতিক তো। তাহলে এল যদি বাড়ে তাহলে টিও কি বাড়বে। তাহলে আমরা এখানে লিখলাম যে টিও তখন কি হবে, বাড়বে। তাহলে টি বেড়ে যাওয়ার মানে কি, টি বেড়ে যাওয়ার মানে হচ্ছে তোমার কাছে বেশি সময় আছে। তো বেশি সময় থাকলে তুমি কি করো, একটু কি ধীরে স্থির ভাবে চলো। তাহলে তখন তুমি কিভাবে চলবা, বা তখন সরল দোলকটা কি করবে, তখন সরল দোলকটাও ধীরে চলে, মানে অলস হয়ে যায়, কারণ তার কাছে বেশি সময় আছে। এইবার আমরা দেখব শীতের সময়, এটা হচ্ছে 5 নাম্বার, শীতের দিনে বা শীতের সময়। আমরা কিন্তু জানি শীতের সময়, গরমের সময় যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে শীতের সময় দৈর্ঘ্য কি হয়, হ্রাস হয়। তাহলে দেখো তো সেক্ষেত্রে এল এর মান কি হয়, শীতের সময় কিন্তু এল এর মান ছোট হয়, মানে এল কার্যকারী দৈর্ঘ্যটা কমে যায়। তো এল এর মান যদি কমে যায় তাহলে কিন্তু টিও কমে যাবে। তাহলে টি কি হবে, টিও কমে যাবে। টি কমে যাওয়ার মানে কি, টি কমে যাওয়ার মানে হচ্ছে দুলনকাল কমে যাওয়া, মানে আগে যে সময় পাইতা এখন সেই সময়টা পাচ্ছ না। তার মানে তোমাকে কি করতে হবে, ফাস্ট চলতে হবে, দ্রুত চলতে হবে। তাহলে তখন সে কিভাবে চলে, তখন হচ্ছে, কারণ তখন দ্রুত চলে, হ্যাঁ, তখন দ্রুত চলে। এই তাহলে এবার খেয়াল করো, তাহলে ধীরে চলে কয়বার, 3 বার। একবার কি হয়, অসীম, আর একবার দ্রুত চলে। শুধু কখন দ্রুত চলে, শুধু শীতের সময় দ্রুত চলে। আবার একটু বলি, এই সবগুলো ব্যাখ্যায় আসছে কিন্তু এখান থেকে, এই জি এবং এল এর মানগুলো বসায় বসায় এগুলো আসছে। প্রথমটা আমরা কি বললাম, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে গেলে জি কি হয়, 0, কারণ সেখানে অভিকর্ষ ত্বরণ নাই। জি যদি 0 হয়, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে এই যে এটা এরকম, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, টি সমান রুটটা আলাদা করে দিয়ে দিলাম, √L ডিভাইডেড বাই √G। তাহলে জি এর মান যদি 0 হয় তাহলে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে অসংজ্ঞায়িত, ইনফিনিটি। এজন্য পৃথিবীর কেন্দ্রে দুলনকাল অসীম। তারপর হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে কিছু উপরে গেলে, পৃথিবী পৃষ্ঠ হতে কিছু উপরে গেলে জি এর মান কি হয়, কমে যায়। জি এর মান কমে গেলে টি কি হবে, বেড়ে যাবে। টি বেড়ে যাওয়া মানে কি, টি বেড়ে যাওয়া মানে হচ্ছে তোমার কাছে একটু বেশি সময় আছে, তাহলে তুমি তখন কি করবা, ধীরে চলবা, মানে সরল দোলকটা তখন আস্তে আস্তে চলে, কারণ দোলনকাল তখন বেশি। এবার হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে সেম ভাবে ভূপৃষ্ঠ থেকে যদি তুমি কিছু নিচে যাও তখনও জি এর মান কি হয়, কমে যায়। মনে রাখতে হবে জি ভূপৃষ্ঠে সর্বোচ্চ, উপরে গেলেও জি কমে, নিচে গেলেও জি কমে। তো নিচে গেলে যদি জি কমে তাহলে সেম ভাবে তখন আবার টি বেড়ে যাবে। টি বেড়ে যাওয়া মানে দুলনকাল বৃদ্ধি পাইছে, তার মানে তুমি কি ধীরে ধীরে চলবা, কারণ সময় আছে হাতে, দ্রুত চলার কি দরকার। আচ্ছা এবার হচ্ছে 4 নাম্বার, গরমের সময়, গরমের সময় এল কি হয়, এল বৃদ্ধি পায়। এল বৃদ্ধি পেলে টিও কি বৃদ্ধি পায়। টি বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে সময় বেশি, তাহলে তখনও ধীরে চলে। আর তারপর হচ্ছে শীতের সময়, শীতের সময় এল কি হয়, শীতের সময় এল হচ্ছে হ্রাস পায়, মানে এল ছোট হয়। এল ছোট হলে টিও কি হয়, ছোট হয়। টি ছোট হওয়া মানে হচ্ছে পর্যায়কাল কমে যাওয়া, পর্যায়কাল কমে যাওয়া মানে তখন তোমাকে, বা তখন সরল দোলকটা কি করবে, দ্রুত বা ফাস্ট চলে। এই হচ্ছে সরল দোলক কোথায় এবং কখন কিভাবে চলে। তাহলে এই ক্লাসের আমাদের মেইন আলোচনাটা কি ছিল, আলোচনা ছিল তোমার এইচ বের করার 2টা সূত্র। পাহাড়ের উচ্চতা, একটা হলো জি দেওয়া থাকলে আর একটা টি দেওয়া থাকলে। টি দেওয়া থাকলে টি এইচ উপরে, শুধু টি নিচে, -1 ইন্টু হচ্ছে আর। আর যদি তোমার হচ্ছে জি দেওয়া থাকে তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে √G ডিভাইডেড বাই GH -1 ইন্টু হচ্ছে আর। এই দুইটা হচ্ছে সমীকরণ পাহাড়ের উচ্চতা নির্ণয়ের। আর এই যে এখানে 5টা নিয়ম আছে, সরল দোলক কখন এবং কোথায় কিভাবে চলে। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।